2011 সালে ধোনির ছক্কা দেখে যে আনন্দে দেশ ফেটে পড়েছিল, সেই স্মৃতি তখন একদম টাটকা। ঠিক 12 বছর পর 2023 সালে আবার সেই সুযোগ আসে ভারতের কাছে। আবার সেই ঘরের মাঠে বিশ্বকাপ। কোটি কোটি মানুষের চোখে তখন একটাই স্বপ্ন, ভারত আবারও কাপ তুলবে। স্টেডিয়াম থেকে বাড়ির চায়ের দোকান, অফিস, সব জায়গায় একটাই আলোচনা, এইবার না হলে আর কবে। সবাই বিশ্বাস করেছিল ভারতের টিম তখন একটা আলাদাই জোশ ছিল, 2023 কাপ জিতার মতন। বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মা একটা বিশেষ জিনিস পরিষ্কার করে দিয়েছিল, এই বিশ্বকাপে ভারত খেলবে ফুল অ্যাগ্রেসিভভাবে। আর রোহিতের ব্যাটিংয়ে সেই মেসেজই ঠিক পৌঁছে দিচ্ছিল। প্রথম ওভার থেকেই পাওয়ার প্লেতে অত্যাধিক রান তোলা আর টিমকে এগিয়ে নিয়ে চলা। পুরো দেশের মনে সেই আগ্রাসী মনোভাব ঢুকে গিয়েছিল। সবাই মনে মনে প্রস্তুত ছিল ভারতের হাতে একটা বিশ্বকাপের ট্রফি দেখার জন্য। কিন্তু ঘরের মাঠ, তার সাথে বাড়তি চাপ আর কোটি কোটি মানুষের ভালোবাসা আশাকে ভারতের টিম কি পূরণ করতে পেরেছিল? নমস্কার প্রিয় দর্শক, শুরু হচ্ছে আজকে আমাদের এপিসোড 100 কোটির স্বপ্ন। সে বছর নভেম্বর মাসে বিশ্বকাপ শুরু হওয়ার সময়ই মনে হচ্ছিল ভারত যেন নতুন একটা শক্তি নিয়ে নেমেছে। প্রতিটা খেলোয়াড়ের চোখে দেখা যাচ্ছিল নতুন একটা জেদ। যারা বলছিল এবার কাপটা ঘরেই থাকবে। গ্রুপ স্টেজের প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত ভারত এমন খেললো যে দেশের মানুষ শুধু খেলা দেখছিলই না, বরং খেলাটা আনন্দের সাথে অনুভব করছিল। টানা 9টা ম্যাচ জেতা কোনো ছোট ব্যাপার নয়, কিন্তু ভারত সেটা এমনভাবে সহজ করে খেললো যেন মনে হচ্ছিল দলটা শুধু ক্রিকেট খেলছে না, বরং দেশের 140 কোটি মানুষের স্বপ্ন বয়ে নিয়ে যাচ্ছে। বুমরা যখন বল হাতে নিত, পুরো স্টেডিয়াম চুপ হয়ে যেত, শুধু একটাই শব্দ মুখরিত হতো, বুম বুম বুমরা। সিরাজের গতি আর আগ্রাসন দেখে মনে হতো সে শুধু উইকেটস নেয় না, সে আরও টিমকে উৎসাহ দেয়। একদম পুরো সিনেমার হিরোর মতন স্বামীও কামব্যাক করলো। প্রথম কয়েকটা ম্যাচে সুরজ মেলেনি ঠিকই, কিন্তু সুরজ পা মাত্রই এমন বল করলো যে মানুষ তারই হাততালি দিতে বাধ্য হলো। তার প্রতিটা উইকেটস নেওয়ার পর মনে হতো সে দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে খেলছে। ব্যাটসম্যানদের মধ্যে একটা শান্ত আর শক্তিশালী অদ্যম শক্তি ছিল। রোহিত শর্মা অনেক সময় ম্যাচের প্রথম ওভারেই ছক্কা মেরে দিত, আর সেই ছক্কা দেখেই দর্শক ভাবতো আজ কিছু বড় হতে যাচ্ছে। কোহলি মাঠে নামলেই একটা আলাদা শান্তি। সে যখন রান তুলতো তার মুখের রিয়াকশান দেখে মনে হতো এই মানুষটা দেশকে হতাশ করবে না। রাহুল এবং শ্রেয়স আয়ারও যখন দলের দরকার ছিল তখন তারা গুরুত্বপূর্ণ রান করে ম্যাচকে জিতিয়ে নিয়ে এসেছে। সবচেয়ে বড় কথা হলো দলের মধ্যে একটা ফ্যামিলি ভাব ছিল। সবাই একে অপরের পাশে দাঁড়াচ্ছিল, কেউ ভুল করলে অন্য কেউ বোঝাচ্ছিল, চাপে থাকলে তাকে পিঠ চাপড়ে বাহবা দিচ্ছিল। এই ছোট্ট ছোট জিনিসটাই দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। গ্রুপ স্টেজ শেষ হওয়ার পর পুরো স্টেজ একটাই কথা বলছে, এই টিম সত্যি বড় কিছু করতে চলেছে। এই বিশ্বকাপে রোহিত শর্মাকে দেখলে বোঝা যেত যে তার ভিতরে একটা আলাদাই আগুন জ্বলছে। সে শুধু একজন ক্যাপ্টেন নয়, সে যেন পুরো দলের মনের জোর হয়ে উঠেছিল। রোহিত শুরু থেকেই একটা জিনিস খুব পরিষ্কার করে দিয়েছিল যে ভারত এই বিশ্বকাপে ভয় পাবে না, পিছেও যাবে না, শুধু আক্রমণ করবে। প্রতিটা ম্যাচেই মাঠে নেমে তার চোখের চাউনি দেখে মনে হতো সে শুধু জিততে চায় না, বরং দেশকে সে কিছু করে দেখাতে চায়। যখন পাকিস্তানের বিরুদ্ধে সে পাওয়ার প্লেতে ছক্কা মারছিল, পুরো দেশ ঘরে বসে টিভির সামনে উল্লাস করছিল। এইরকমভাবেই রোহিত শর্মা চেয়েছিল এবারের বিশ্বকাপ ইন্ডিয়ার হাতেই থাকবে, কারণ এটাই হচ্ছে আমাদের ক্যাপ্টেন। রোহিত বারবার বলেছিল তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে বিশ্বকাপ জেতা। সে যখন মাঠে নামতো মনে হতো সে নিজের জন্য না, পুরো দেশের জন্য লড়ছে। মানুষ তার সেই চেষ্টা দেখে আরও বেশি তাকে ভালোবাসতে শুরু করেছিল। তাই টুর্নামেন্ট যতই এগোচ্ছিল ততই বোঝা যাচ্ছিল যে এই দলটা রোহিতের হাতে নতুন রূপ পেয়েছে, আর সে সত্যি ভারতকে একটা ট্রফি এনে দিতে পারবে 2023 বিশ্বকাপটা। তবে এই বিশ্বকাপে রোহিত একা ছিল না, দর্শকদের নয়নের মণি বিরাট কোহলি সকলের নাগালে ছিল। একটা জিনিস খেয়াল করবেন, বড় ম্যাচে যদি বিরাট কোহলি টিমে থাকে তাহলে অটোমেটিক্যালি মনে হয় যে বিরাট যখন আছে তাহলে নিরাপদ। 2023 বিশ্বকাপে জাসপ্রীত বুমরা, এই বিশ্বকাপে জাসপ্রীত বুমরাকে দেখলে একটাই কথা মনে হতো, শান্ত মানুষ কিন্তু বল হাতে নিলেই প্রলয়। সে মাঠে কখনোই বাড়তি অ্যাটিটিউড দেখাতো না, চিৎকার করতো না, শুধু হাসি মুখে দাঁড়িয়ে থাকতো। কিন্তু বলটা যখন তার হাতে যায় তখন সে এক একটা ডেলিভারি দিয়ে প্রতিপক্ষের স্বপ্ন ভেঙে দেয়। পাওয়ার প্লে হোক বা মিডল ওভার, বাট ডেথ ওভারের কঠিন মুহূর্ত, বুমরা সব জায়গায় একই রকম ঠান্ডা মাথায় বোলিং করেছে।
ম্যাচের শুরুতেই সে এমন সুইং দিত যে ব্যাটসম্যান বুঝতেই পারতো না যে তার ব্যাট বল ছুঁয়েছে কিনা, সেটা বুঝতেই সময় চলে যেত। স্টেডিয়ামে বসা মানুষরা নিঃশ্বাস আটকে দেখতো এবার কি উইকেট পড়বে, আর অনেক সময় উইকেট পড়েও যেত। এই বিশ্বকাপে তার ইকোনমিক রেট ছিল অবিশ্বাস্য রকম কম। ব্যাটসম্যানরা তাকে দেখে শুধুই বোঝার চেষ্টা করতো, রান করার সাহসই পেত না। তার এক একটা ইয়র্কার, স্লোরকার আর কাটার বিপক্ষ টিমের ব্যাটসম্যানদের ধরাশায়ী করে দিয়েছিল। ভারত যখনই চাপে পড়তো বুমরাকে বল দেওয়া হতো, আর সে সবসময় এই দলকে চাপ থেকে বের করে নিয়ে আসতো, যেন আমাদের বলছিল তোমরা চিন্তা করো না, আমি আছি। কমেন্টেটররাও বলছিল বুমরা এই দশকের সেরা বোলারদের মধ্যে একজন। কিন্তু এই বিশ্বকাপের সব আলো যেখানে রোহিত, কোহলি, শামি আর বুমরার উপর পড়ছিল, সেখানে চুপচাপ থেকে নিজের কাজটা করে যাচ্ছিল কয়েকজন খেলোয়াড়। এরা হয়তো শিরোনামে ছিল না, কিন্তু দলের আসল ভরসা ছিল রাহুল, যেমন চাপের মধ্যে এসে ইনিংসকে সামলেছে। জাদেজা তার বোলিং ফিল্ডিংকে দিয়ে টিমের অনেক রানও বাঁচিয়েছে, আর দরকারের সময় ব্যাটিংও করে দিয়েছে। অন্যদিকে কুলদীপ যাদব আর মোহাম্মদ সিরাজের আগ্রাসন দলের এনার্জি সব সময় বাড়িয়ে দিত। যথারীতি গ্রুপ স্টেজে পাকিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড সবাইকে পরাস্ত করে অজেয় ভারত সেমিফাইনালে প্রবেশ করে। এই দিন প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। সেমিফাইনালের দিনটা ছিল আমাদের জন্য একেবারেই আলাদা। 2019 বিশ্বকাপের এই নিউজিল্যান্ডের কাছেই হার তখনও অনেকেই মনে তাজা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারটা যেন একটা অসম্পূর্ণ দাগ রেখে গিয়েছিল। তাই এই সেমিফাইনাল শুধু একটা ম্যাচ ছিল না, এটা ছিল প্রতিশোধের পালা। এটা ছিল বুকের ভিতর জমে থাকার ব্যথা মুছে দেওয়ার সুযোগ। ম্যাচ শুরুর আগে পুরো দেশের উত্তেজনা এমন পর্যায়ে ছিল যে নিঃশ্বাস নেওয়ার সময়ও বুক ধকপক করতো। খেলোয়াড়রাও জানতো এই ম্যাচ কোটি কোটি মানুষের মনে জমে থাকা একটা বোঝা হালকা করতে পারে। যথারীতি রোহিত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল। ভারতীয় ব্যাটিং শুরু হলো বরাবরই আগ্রাসের মনোভাব নিয়ে। রোহিত আর শুভমান গিল শুরুতেই ঝোড়ো ব্যাটিং করতে লাগলো। মাত্র 29 বল খেলে 47 রান করে রোহিত প্রতিবারের মতো এবারও ভারতকে একটা দারুণ স্টার্ট দিল। রোহিত আউট হওয়ার পরও ব্যাটে নামলো সবার প্রিয় বিরাট কোহলি। বিরাট নামতে গ্যালারি জুড়ে কোহলি কোহলি গর্জন শোনা যেতে লাগলো। বিরাট আজ প্রতিজ্ঞা করে এসেছিল এই ম্যাচ সে নিজের হাতে গড়ে তুলবে, কারণ 2019 সালে সে নিজে ক্যাপ্টেন ছিল কিন্তু ভারতকে ট্রফি দিতে পারেনি। কিন্তু আজকে তার চোখে সে আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। তার প্রতিটা রান শট দেখে মনে হচ্ছিল সে বুঝিয়ে দিতে চাইছে 2019-এর গল্প আজই শেষ হবে। সেমিফাইনালের মতন বড় ম্যাচে বিরাট প্রথমে 50 করলো, তারপর সেই ঐতিহাসিক সেঞ্চুরির পর গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানায়। অন্যদিকে আর একজন সাইলেন্ট হিরো শ্রেয়স আয়ার, তার কথা তো না বললেই নয়। বিরাটের সাথে অপর প্রান্তে দাঁড়িয়ে থেকে মাত্র 70 বল খেলে 100 রান করা, তা আবার সেমিফাইনালের মতন ম্যাচে, এটা কি কম প্রশংসার যোগ্য? কিন্তু ম্যাচের আসল নায়ক ছিল মোহাম্মদ শামি। সে বল হাতে যা করলো সেটা শুধু বোলিং ছিল না, সেটা ছিল তার রাগের বহির্প্রকাশ। 7টা উইকেট নিয়ে সে নিউজিল্যান্ডকে একা হাতে ঘুরিয়ে দিল। ক্যান ইউ বিলিভ? সেমিফাইনালের মতন যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড, প্রতিটা বল শামির হাত থেকে বেরিয়ে যেন বলছিল এইবার আমরা হারবো না, কোনো মতেই না। দর্শকরা যখন দেখছিল নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা একের পর এক ফিরে যাচ্ছে, তখন মনে পড়ছিল সেই 4 বছর আগের তিক্ত স্মৃতি, যেদিন ভারতীয় ব্যাটসম্যানরা ঠিক একইভাবে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিল। তবে শুধু পার্থক্য একটাই ছিল, সেদিন চোখে জল ছিল আর আজ মুখে হাসি। মাঠে প্রতিটা উইকেটের পর শামির চোখে একটা আবেগ দেখা যাচ্ছিল। সে বোঝাচ্ছিল সে শুধু নিজের জন্য খেলছে না, দেশের জন্য খেলছে। ম্যাচ জেতার পর পুরো ড্রেসিং রুমে যে আনন্দ ছিল সেটা না দেখলে বোঝা যাবে না। সবাই একে অপরকে জড়িয়ে ধরে এই আনন্দ উপভোগ করছিল। রোহিত, কোহলি, রাহুল সবাই যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। 2019-এর কষ্ট মুছে গিয়ে সবাই মনে মনে ভাবলো, হ্যাঁ এবার সত্যিই কাপটা ঘরে আসতে পারে। যথারীতি সমস্ত বাধা বিপত্তি, সমস্ত টিমকে হারিয়ে ভারত পৌঁছে গেল মেগা ফাইনাল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 1 লক্ষেরও বেশি মানুষ গলা ফাটিয়ে ভারতের নাম চিৎকার করছিল। দেশের প্রতিটি ঘর, প্রতিটি দোকান, প্রতিটি রাস্তা ঘাট, সবাই একটাই আশা, আজ কাপ আসবেই। ভারত টস জিতে ব্যাটিং নেওয়ার পর সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল। রোহিতের ব্যাট থেকেও কয়েকটা বড় শটও এলো। দর্শকরাও উঠে দাঁড়িয়ে হাততালিও দিল, কিন্তু এরপর হঠাৎই একটা ভুল শট খেলে রোহিত আউট হয়ে গেল। গোটা সিরিজে রোহিত এত আগে কখনোই আউট হয়নি। তাই রোহিত আউট হওয়ার পর ভারতের ড্রেসিং রুমে একটা অদৃশ্য চাপ তৈরি হলো।
রানের গতি হঠাৎ যেন থমকে গেল। ব্যাটিংয়ের স্টেট ছিল ঠিকই, কিন্তু রান খুব ধীর গতিতে বাড়ছিল। প্রতিটা ডট বলে দর্শকদের মন একটু একটু করে ভারী হয়ে উঠছিল। রোহিতের পর বিরাট কোহলি আর রাহুল মিলে টিমকে সামলানোর চেষ্টা করলেও বিরাট নিজের ছন্দও খুঁজে পেলেন, এমনকি হাফ সেঞ্চুরিও পূর্ণ করলেন। কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয়। 29 নম্বর ওভারে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্সের বল বিরাট কোহলির ব্যাটের কানায় লেগে সোজা হিট করে উইকেটে। আর এখানেই দর্শকদের হৃদয় ভেঙে যায়। এত শান্ত, এত ফোকাসড কোহলি যখন ফিরল, ক্যামেরায় তার মুখে হতাশা স্পষ্ট দেখা যাচ্ছিল। স্টেডিয়াম তখন পুরো স্তব্ধ হয়ে গেল। ক্রিকেটকে যারা ভালোবাসে তারা জানে কোহলি আউট মানে একটা বড় শক্তি হারিয়ে ফেলা। এরপর ভারতের রান বাড়ছিল ঠিকই, কিন্তু মনে হচ্ছিল কিছু একটা কম আছে। অস্ট্রেলিয়ার দুর্দান্ত ফিল্ডিং আর টাইট বোলিং করে ভারতের ইনিংসকে আটকে রাখলো। ফাইনালের আগে অবধি প্রতিটা ম্যাচে 250-300 করে রান করা ভারত ফাইনাল ম্যাচে আটকে গেল মাত্র 241 রান। এ যেন এক অপ্রত্যাশিত স্কোর। কোনো ক্রিকেট ফ্যান সেদিন এটা আশা করেনি। এরপর এলো ম্যাচের দ্বিতীয় ইনিংস। অস্ট্রেলিয়ার ব্যাটিং শুরু হতেই জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি প্রতিবারের মতন এবারও উইকেট নিতে শুরু করলো। মাত্র 7 ওভারে 3 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া তখন প্রবল চাপে। আমাদের মতো ভারতীয় ফ্যান্সরাও তখন আনন্দে আত্মহারা। ঠিক তখনই একটা জিনিস সবাইকে নিরাশ করে দিল। সেই নামটা হলো ট্রাভিস হেড। সে এই দিনটা যা খেললো সেটা আমাদের জন্য দুঃস্বপ্ন হয়ে গেল। সে এমন আত্মবিশ্বাসের শট খেলছিল যে বোলারদের প্রত্যেকটা ডেলিভারি চাপের মধ্যে পড়ছিল। ভারতীয় বোলাররা চেষ্টা করেছে, জান প্রাণ দিয়ে লড়েছে, বাট সেদিন হেডের ব্যাট যেন থামছিলই না। সেই 3 উইকেট পড়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার আর কোনো উইকেট পড়ছিল না, উল্টে রান বাড়ছিল। আর স্টেডিয়ামের আওয়াজ মিনিটে মিনিটে কমে যাচ্ছিল। যেখানে আগে ঢেউয়ের মতন চিৎকার হচ্ছিল, সেখানে শুধু এখন নিস্তব্ধতা। ট্রাভিস হেড একাই 137 রান করিয়ে ভারতকে পরাজয় স্বীকার করতে বাধ্য করলো। ম্যাচ শেষ হওয়ার পর ক্যামেরা যখন বিরাট কোহলির মুখের দিকে ফোকাস করলো, তখন দেখা গেল গভীর হতাশা। শামি, বুমরা সবাই চোখ নামিয়ে দাঁড়িয়েছিল। কয়েকজনের চোখ তো সত্যিই চোখের জলে ভিজে উঠেছিল। পুরো দলের সেই চুপচাপ হাঁটা দেখে দেশের মানুষ নীরব হয়ে গিয়েছিল। এমন নয় যে তারা চেষ্টা করেনি, এমন নয় যে তারা লড়েনি, বাট সেদিন অস্ট্রেলিয়া ভালো খেলেছিল, পারফেক্ট স্ট্র্যাটেজি দিয়ে খেলেছিল। ফাইনাল স্টেজে যখন অস্ট্রেলিয়া কাপ তুলছিল, তখন ভারতের কোটি কোটি মন ভারী হয়ে গিয়েছিল। সবাই ভাবছিল আর একটুর জন্য হলো না, কিন্তু কিছুক্ষণ পর সবাই ভাবলো এই দলটাকে শুধু ট্রফি দিয়ে মাপা যায় না। রোহিত শর্মা যখন ম্যাচের পর প্রেস কনফারেন্সে এসে সে যখন ভাঙা গলায় বলছিল সে দলকে নিয়ে কত গর্বিত, তা দেখে, সেই রোহিতের চোখের জল দেখে দেশের মানুষের মনও নরম হয়ে যায়। বিরাট কোহলি ভক্তদের উদ্দেশ্যে যখন কৃতজ্ঞতা জানাচ্ছিল, তখনও সবার চোখে জল চলে এসেছিল। শামি আর বুমরার দিকে দেখলে বোঝা যাচ্ছিল তারা জীবন দিয়ে খেলেছে। বুমরাও চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিন্তু দেশের মানুষ জানেন তারা নিজেদের সব দিয়েছে, কেউ ফাইট ছাড়েনি। পুরো টুর্নামেন্টে ভারত দাপটের সাথে খেলেছে। সব দল ভারতের ম্যাচ নিয়ে চিন্তায় থাকতো। গ্রুপ স্টেজের আগ্রাসন, সেমিফাইনালের প্রতিশোধ, ফাইনালের লড়াই সবই এই বিশ্বকাপে ছিল। শুধুমাত্র দুঃখের বিষয় সেই এক অকল্পিত রাত, যা ফাইনাল ম্যাচ ভারত ট্রফি হাতে তুলতে পারেনি, বাট কোটি কোটি মানুষের বুকে এক গভীর ছাপ রেখে গেল। 2023 সালের একটা ওয়ার্ল্ড কাপ একটা পারফেক্ট উদাহরণ, যেখানে একটা টিম প্রমাণ করে ভালো খেললেও, ট্রফি না জিতলেও দেশের মানুষ আপনাকে ভালোবাসবে। বন্ধুরা, আপনারা কোন টিমের প্রতি নিজের গর্ব মনে করেন, গর্ববোধ অনুভব করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ধরনের ক্রিকেট সম্পর্কিত চ্যানেল দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।